নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক অ্যাপস থেকে পড়েন। আর আমি মোবাইলে দেখতেছি। সুকুমার বাবু বইয়ে দেখেন। কত পেজ বানতে? বন্ধনা বানতে 583 না 84? 584 নাম্বার। মঙ্গলক ওই হৃদয় বাস্তু রূপ আমার এখানে একটু করে আসতেছি। হৃদয় বাস্তু কালকে যেটা ইয়ে হয়েছিল এটা ওই হৃদয় বাস্তু রূপ, যেগুলো মন থেকে উৎপন্ন হয়েছে যে বিষয়গুলো ওগুলো হচ্ছে রূপ। উৎপন্ন হয়েছে যে ওটা যার মাধ্যমে যার দ্বারা আমরা জানতে পারি এটা হচ্ছে নাম। নামের কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পারি। মঙ্গলক 584 নাম্বার না? বানতে বন্ধনা মঙ্গলক আচ্ছা, বন্ধনা বানতে মঙ্গলক বন্ধনা বানতে এখানে আমাদের সূচিটা চেঞ্জ হয়ে গেছে। পুরো সূচি চেঞ্জ হয়ে গেছে অ্যাপসের মধ্যে, এটা পাচ্ছি না আবার।
742 আমরা 84 584 পড়বো না? হ্যাঁ 584 যেটা যেটা ছিল ওটা কোথায় চলে গেছে এখন? সব নাম্বার ভুলে গেছে। এখানে 188 চলে আসছে, তারপরে 700 চলে গেছে মানতে। মানে এগুলো কোথায় চলে গেছে জানি। আচ্ছা সুকুমার বাবু বই থেকে এই কালকে আমরা পড়ছিলাম ওগ এরপর থেকে পড়েন সংযোজন সমূহের উপযোগী। আচ্ছা ঠিক আছে 584 আছে? দেখি পাই কিনা। হ্যাঁ পাবো না তো, এখন চলে আসছে মনে হয় 567। ও আচ্ছা 567 বরাবর 181 চলে আসছে কেন এখানে? 185 বিভাজন আমরা কি বানতে অভিধান বিভাজন পড়ছিলাম আগে? আমরা কি বিভাজন পড়ছিলাম আগে? বিভাজন না পড়ি নাই। এখানে 567 পরে এখানে এই চলে গেছে আবার। হ্যাঁ রূপের বিভাজন এরপর আসবে যে 594-তে। হ্যাঁ এরপরে রূপের বিভাজন আসবে প্রমেয় বিভঙ্গ 642। এখন এটার পরে 567 পরে 93 তারপর চলে আসছে প্রশ্ন জিজ্ঞাসা। হঠাৎ বন্ধ কি অ্যাপসের মধ্যে কি লেজে কোন সাইডে রানুন না, সাইডে নিচে মিক্কা নয় সাইডে। হ্যাঁ সাইডে রানি 500 এর মধ্যে এই না 742 সাইডে রানি, সাইডে রানি 567 আবার সাইডে রানুন 642 বাবা রানি 500 নি 642 রই আইবে নয় তো খালি বুঝি নয় হড়ি ইউবে কি হয় আর তুমি কোন করে বুঝু এটা ধ্যান দিবঙ্গ নতুন বাইরে না আবার ঢুকার নইলে অ্যাপস আবার ঢুকেছে থেকে পান্তার থেকে আসে নাই 584 আসছে। আচ্ছা মাথিকার বিশেষ আমরা পড়ছিলাম যে কোথায় জানি শূন্যতা খানিত অধিপতি থেকে তুলে আমরা রূপোধ্যায় পড়বো ঠিক আছে। হ্যাঁ আসতে পারত এখন এই গেলে মনে হয়েছিল যে আচ্ছা 584 নাম্বার আমরা এক লাইন বুঝছিলাম আর কি 2 লাইন না হতে না তৃষ্ণা উৎপাদনকারী, তারপরে পরামিষ্ট ওগো বা প্লাবনের উপযোগী পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ আমরা ওই ওগনিয়া যুগের উপযোগী পর্যন্ত পড়া হয়েছে যে আপনি একটা কি বলছিলেন যে জানি এগুলো
মনোবিজ্ঞান তাহলে কি বলছিলেন? এটা বলছিলাম যে কালকে যেটা আমাদের প্রশ্ন ছিল বানতে এটা হচ্ছে যে এ পাপড়ি খালি প্রশ্ন কি এ, মনে যেগুলো উৎপন্ন হয় ওগুলো রূপ উৎপন্ন হয় এই বিষয়টা যার মধ্য দিয়ে আমরা জানি ওটা নামের কার্যক্রম নামে ওইটা নাম। ওগুলো জানে এটাই কালকে এটা তো আমরা এমনি আলোচনা করছিলাম না এটা তো আমাদের আসছে কিন্তু ওই বিষয়টা যেটা ফাইনালি ওইটা বাস্তুরূপ বাস্তুরূপ হ্যাঁ বাস্তুরূপে হবে হ্যাঁ তা ঠিক আছে হ্যাঁ ওটাই আচ্ছা তাইলে এখন ওগো ওগো বা প্লাবনের উপযোগী তারপর হচ্ছে যোগের উপযোগী যোগানিয়া যোগ কত প্রকার আছে উপাসক সুকুমার বাবু? এগুলো তো বের করি নাই বানতে এটি কি যোগ বানতে যোগ বলতে সংযোজন জাতীয় আর কি যোগ ও আচ্ছা যোগ বের করা হয় নাই না এরপরেরটা ঠিক আছে এরপরেরটা তা হচ্ছে বাধার উপযোগী হ্যাঁ বাধার উপযোগী বাধা বলতে নিবারণ আর কি হ্যাঁ তারপর হচ্ছে পরামৃষ্ট এখানে বলা হচ্ছে ব্র্যাকেটে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকার অবস্থা খুব বেশি পরিমাণে আসক্তি হই আর কি আমরা তারপর বলছে উপাদানের উপযোগী মানে এটা নরমালি যে পরামৃষ্ট যেটা বলা হচ্ছে এটা তো এখন ওইটার পরপরই উপাদান হচ্ছে তাই না তৃষ্ণা হ্যাঁ উপাদান পরামৃষ্ট প্রায় একই কথা সেটা বলতেছে বলতে তারপর হচ্ছে কলুষতাজনক এখানে রূপের কলুষতা কি রূপের কলুষতা না মানে এই রূপকে কেন্দ্র করে ঠিক আছে কলুষিত হয় এটা না হলে এখানে রূপে আবার ওগো কোথায় যোগ কোথায় রূপকে কেন্দ্র করে সত্যগণ কলুষিত হয় এটাই অব্যাকৃত অনালম্বন অচৈতসিক চিত্ত বিযুক্ত বিপাকও নয় বিপাক স্বভাবই ধর্মও নয় চিত্ত বিযুক্ত এই কোন রূপের সঙ্গে আবার চিত্ত যুক্ত থাকে না হ্যাঁ চিত্তজ রূপ উৎপন্ন হচ্ছে এবং চিত্তের কারণে রূপ সংবর্তিত হচ্ছে স্থিত থাকতেছে কিন্তু চিত্তে সরাসরি চিত্ত সংযুক্ত না চিত্ত বিযুক্ত এই জন্য এক মিনিট হারা দম্মি সঙ্গিনীর 584 পরিধি না কিন্তু অনার রঙে এদের লাহারঙ্গে কোনো মিল নাই দিয়েন বইয়েরই আলাদা অ্যাপসেরই আলাদা তো করত দে মানে বইয়ের সন কোনো অসুবিধা নাই আরা দুনো সাইড আচ্ছা এখন তো অ্যাপস আছে নি মানতে নাকি ইয়া আছে দে বইয়ের আছে দে বেগুনতন বইয়ের আছে অ্যাপস বেগুনতন নাই হ্যাঁ তারপরে
ও আচ্ছা, বই মেতে বেশ কম আছে তাহলে হতে পারতে। আসলে কোনটা ঠিক আছে তো, তৃষ্ণা উৎপাদনকারী পরামৃষ্ট বাটকাই ও রিয়েছি রূপ আছে তো, শব্দ বেশ কম আছে আর কি। আচ্ছা, বিপাকও নয়, বিভাগ স্বভাবী ধর্মও নয়। রূপ তো বিপাক না, এবং রূপ স্বভাবী ধর্ম না। এক দৃষ্টিকোণ থেকে আরেক দৃষ্টিকোণ থেকে এটা বিপাকের কারণে এগুলো উৎপন্ন হয়, ওটা আলাদা হিসাব। ওই হিসাব করলে আলাদা, এই হিসাব করলে আলাদা। ওই দৃষ্টিকোণ থেকে ওই কথাটা বিপাকও নয়, বিপাক স্বভাবী ধর্মও নয়। রূপ তো জড় পদার্থ, কোত্থেকে বিপাক উৎপন্ন করবে? হ্যাঁ, এটা বুঝতে হবে এইভাবে, নাহলে কিন্তু হবে না, সব গোলমাল হয়ে যাবে বলতে। অকলুষিত কলুষিত জনক, না সবিতর্ক সবিচার, না অবিতর্ক বিচার মাত্র। না সবিতর্ক, ওই যে প্রথম ধ্যানের ব্যাপারগুলো আসছে। এটা কিরকম হচ্ছে যে আপনার রূপের বেলায়, অর্থাৎ রূপের মধ্যে কোনো সবিতর্কর ব্যাপার নাই, এই জন্য না সবিতর্ক, না সবিচার। না এগুলো তো আসলে তো নামের বিষয়। হ্যাঁ, এটা রূপের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা এখানে নাই। তথাপি কেন দিল বলতে এটা? কারণ এখানে অকলুষিত কলুষিতজনক এগুলো সবগুলো তো কোনো সংশ্লিষ্ট থাকে না, এমনি বোঝার জন্য আমাদেরকে দিয়েছে আর কি। আমরা যে রূপ নিয়ে এত বেশি মাতামাতি করি, রূপের সঙ্গে যেগুলোর কোনো কিছু সম্পর্ক নাই, এটা বোঝার জন্য আর কি। আমরা আমাদের চিত্তকে এত বেশি ভাবিত করছি এই রূপকে নিয়ে, অথচ এই রূপের সঙ্গে পুরোপুরি আমরা আমাদের যে চেতনা জগতের সঙ্গে পুরো কোনো রকমের ইয়ে নাই। এটা সম্পূর্ণ এটা জড় পদার্থ। এটা ঠিক বল। তার মানে আমরা এগুলো নিজেরাই ভাবিত হয়ে কথাগুলো এখানে এত বিভাজন করে করে বলা হচ্ছে। আমরা এটাই ভাবিত হতে হতে মানে আমরা সমস্ত অকুশল কর্ম করে থাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই রূপের সঙ্গে এত বেশি ইয়ে হয়ে না সবিতর্ক সবিচার, না অবিতর্ক বিচার মাত্র, অকলুষিত কলুষিতজনক কিংবা কোন রূপের। সেজন্য শ্রমণদেরকে প্রথমেই এই রূপ ভাবনা, ওই যে 32 প্রকার অসুচি ভাবনা একদম প্রথম আসছে বুদ্ধ শাসনে, আসা মাত্রই ওনাকে এটা দেওয়া হয়, এটা সার্বজনীন করা হয়েছে। যে কোনো জনের জন্য ফার্স্ট টাইম এসে মাত্র এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে অবিতর্ক অবিচার, না প্রীতি সহগত, না সুখ সহগত। দেহ এগুলো কোনো কিছু ফিল করতে পারে না, দেহের সঙ্গে এগুলো কোনো কিছু সম্পর্ক নাই, সম্পূর্ণ এটা মানসিক ব্যাপার। মনের সম্পর্ক না থাকলে তো দেশ এই বিষয়টা বোঝা কোনোভাবে সম্ভব নয় বানতে। হ্যাঁ, খুব ভালো হয়েছে বানতে, এটা দিছে তো কাজে লাগছে। না আমি তো বুঝিনি। হ্যাঁ, এই যে আমি বুঝিনি ভালো করে। অর্থাৎ বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা আছে না, কিন্তু এই রূপ না বিতর্ক না বিচার না প্রীতি না সুখ না একাগ্রতা, এই রূপের মধ্যে এগুলো কোনো কিছুর অ্যাটাচমেন্ট নাই, কোনো কিছু সম্পর্ক না, রূপ সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আর আর এগুলো সব নামের বিষয়।
কারণ রূপের বিষয়গুলা নাম সংযুক্ত হলেই তারপরে তখনই এটা আসে, এটা সঠিক রূপ, সঠিক রূপ আসে না। যদিও বা আমরা এই সুখগুলো স্বস্তিগুলো পাওয়ার জন্য আমরা শরীরকে আশ্রিত করিয়ে ও এগুলো অনেক কিছু আমরা পেয়ে থাকি। শরীরকে আশ্রয় করে শরীরের মাধ্যমে অনেক সুখ স্বস্তিগুলো আমরা পেয়ে থাকি। স্মৃতির মধ্যে অনেকগুলো বিষয় শরীর রিলেটেড হইলেও এই মন না থাকলে, মনের কার্যক্রম নিহত না থাকলে এর সম্পূর্ণ ভ্যালুলেস। রূপের কোনো অস্তিত্ব নাই। রূপের কোনো অস্তিত্ব নাই, রূপ সম্পূর্ণ জড় পদার্থ। দেখা ও ভাবনা কোনটির দ্বারা এই পরিত্যাজ্য নয়। দেখা ও ভাবনা কোনটির দ্বারাই পরিত্যাজ্য নয়। দর্শন করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে। দর্শন করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে। ভাবনা করিয়া পরিত্যাগ করাও অনুচিত। দর্শন করিয়া করিবার হেতুযুক্ত নহে। সঞ্চয়শীলীয় নহে। অপচয় বা পুনর্জন্ম বাতিলকারীও নহে। একদম সহজ করে দিছে। অর্থাৎ এটা আপনি তো এরকম এখন দেখেছেন, দেখে ওটা থেকে আপনি ওটাকে না বাদ দিয়ে দিলাম। ওই যে ভিক্ষুরা যা করেছিলেন, অশুচি ভাবনা করার পরে আত্মহত্যা করে ফেলেছিলেন না, দেহ থেকে মুক্ত হয়ে, মনে আছে? বুদ্ধ কায়গত নিবৃত্তি ভাবনা করতে দিয়ে কিছু ভিক্ষুগণকে অন্যত্র গিয়েছিলেন, আর দেহকে এভাবে দেখতে গিয়ে তারা এই দেহ থেকে মুক্ত হওয়ার জন্য আত্মহত্যা করেছিলেন। তো এই যে সে কথাগুলো এখানে আসছে, মানে দেহ এটা এরকম দেখেছি, জেনেছি, তাই বলে এটাকে আমি ফেলে দেব, এটাকে আমি ধ্বংস করে ফেলবো, ওই বিষয় না, ওরকম করার যোগ্য এটা নয়। আবার এটাকে পুরো নিংড়ে বসে থাকবো, আসক্তি পরিপূর্ণ হয়ে বসে থাকবো, এমনও না। দর্শন করিয়া পরিত্যাগ করাও অনুচিত, মানে এটা আপনি এভাবে দেখে এই দেহকে এভাবে পরিত্যাগ করে ফেলা, এটাও উচিত না আপনার, এটা অনুচিত। দর্শন করিয়া পরিত্যাগ করা অনুচিত, আর ভাবনা করিয়া পরিত্যাগ করা অনুচিত। ও আচ্ছা, একই কথা, ভাবনা করিয়া বা দর্শন করিয়া একই কথা। একই কথা, অনুচিত। তারপরে দর্শন করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে, ভাবনা করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে। আবার সঞ্চয়শীলীও নহে, এটা যে আপনি আবার সঞ্চয় করে রেখে দেবেন, এই দেহকে, এটাও কিন্তু না, আবার বিভাজ্যবাদী আর কি। অপচয়গামী ও পূর্বজন্ম অপচয়গামী বা পুনর্জন্ম বাতিলকারীও নহে। অপচয়গামী ও পুনর্জন্ম বাতিলকারীও নহে। শিক্ষাগণের অর্থ যাহারা অরহৎ হন নাই, আর যাহারা অরহৎ তাহাদের আশ্রয়স্বরূপ কামগোচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে। শিক্ষাগণের অর্থাৎ যাহারা অরহৎ হন নাই, আর যাহারা অরহৎ তাহাদের আশ্রয়স্বরূপ কামগোচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে।
আশ্রয়স্বরূপ কামবচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে। কামভূমির অন্তর্গত নয় এই হেতুতে হতে পারে যেহেতু অরহৎগণ কামনা থেকে মুক্ত, ওই দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে, কিন্তু দেহ তো কামলোকীয়, কিন্তু চিত্ত অনুসারে বিভাজন করলে, অরহতের চিত্ত অনুসারে বিভাজন করলে তখন এই কথাটা মিলতেছে আর কি। আবার পড়েন। এটা তো আমাদের চিত্ত আসার কথা না, যেহেতু ওনারা আমাদেরকে রূপের প্রকারভেদ গুলাকে বিশ্লেষণ করতেছেন। হ্যাঁ, চিত্ত তো আসার কথা না। চিত্ত আসার কথা না হইলেও এই রূপের প্রথমে আমাদেরকে এই রূপকে প্রথম ধ্যানিক চিত্তের সঙ্গে কিভাবে তুলনীয় এগুলো উপমা দেখানো হয়েছে। আবার সেম রূপ আমাদের এই দেহ অরহৎগণের চোখে কিরকম এটা দেখানো হচ্ছে এখন। দেখেন, আবার খেয়াল করেন। সুগন বাবু ঠিক বলছে কিনা? সূক্ষ্মগণের কাছে কিরকম, আবার অসূক্ষ্মগণের কাছে কিরকম, ওই ব্যাপারগুলো। আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, নরমালি অরহৎগণের কায়ের যে রূপের যে অনুভূতিটা, এটা তো আমাদের ইয়ের মতো হবে, কিন্তু ওনারা ওইটা মনের কারণে ওটা ওনারা ফিল করতে পারেন না, ওনার মধ্যে ওই এটা হয় না, ওইটা কি বলে ফিল করেন, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছুর পরেও যথাস্বরূপ বা যথা নিয়ম যথা ধর্মতা বুঝার কারণে এটা তাদের কোন রকমের ইয়া নাই, এতে ইয়ে করেন না। আমার একটা ইদানিং কালের একটা হিন্দু সন্ন্যাসী খুব সুন্দর করে ইয়ে করেছেন বুদ্ধের কিছু মতবাদ। বুদ্ধ তো নির্বাণ, আমৃত্যু দেখতে চেয়েছেন, কোথায় তিনি আমৃত্যু পেলেন? তো ওনার তো অসুখ হয়েছে, উনি বৃদ্ধ হয়েছেন, উনি পরিনির্বাপিত বা মৃত্যুবরণও করেছেন, তাহলে কোথায় তিনি কি পেলেন? ওটাতে খুব সুন্দর একটা ব্যাখ্যা আমি একবার মনে হয় গ্রুপে দিয়েছিলাম আপনাদেরকে শোনার জন্য। কথাটা খুব সুন্দর। মানে বুদ্ধের এই নিবৃত্তি দর্শনটা কিরকম? আমরা এই দুঃখ কষ্ট যন্ত্রণা আমার কাছে মৃত্যু আসবে, কিন্তু আমি এটার সঙ্গে যখন বড়াই করব, প্রতিযোগিতা করব, তখন এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক। আর আমি যখন এটাকে সানন্দে বরণ করে নিব, তখন এটা আমার কাছে সমস্যা না। যখন আমি চাই যে এই বিষয়টা মরে যাক বা ধ্বংস হয়ে যাক, সত্যি সত্যি এই বিষয় ধ্বংস হয়ে গেল, তখন এটা আমার কাছে আনন্দদায়ক, কষ্টের না, বেদনার না, দুঃখের না। আর উল্টোটা যখন চাইবো, তখন কিন্তু এটা অত্যন্ত কষ্টের। তো মেনে নিলে এটা মেনে নেওয়ার মতো একটা যে পরিস্থিতির মধ্যে তারা তাদের চিত্তকে উন্নীত করেন। অরহৎ হওয়া মানে হচ্ছে যে তারা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে বুঝে নেন। আর যখন আমরা এটা স্বাভাবিকভাবে মানি না, তখন আমাদের কান্দা শুরু হয়ে যায়। এটাই মানে ব্যবধান চিত্তগত, অরহতের চিত্ত এবং সাধারণ মানুষের চিত্ত। ওই উদাহরণটা খুব সুন্দর, আমরা যেটা সবসময় ব্যবহার করি লটারির টাকা দিয়ে, না, এই জাদুর টাকা দিয়ে।
অরহতের চিত্ত বোঝার জন্য এটা খুব সুন্দর একটা উদাহরণ। মনে আছে কুটুবাবু? আছে বানতে। বলেন তো। ওই জাদুর টাকা, যে জাদু সম্পর্কে যার জ্ঞান আছে, জানে যে এই অর্থ ব্যবহার করার কোনো সুযোগ নাই, এটা মিথ্যা। আর যে যার কাছে ওই ধারণা নাই যে এই অর্থ দিয়ে অনেক কিছু করে ফেলবে, পরিকল্পনা, এই অর্থ পেলে অনেক কিছু, মানে এই অর্থের বিনিময়ে সুখ ইত্যাদি ইত্যাদি সব ধারণা এরকম। হ্যাঁ, তো যিনি জাদু সম্পর্কে পূর্ব থেকেই জানেন, ওনার এ টাকা কাগজ হয়ে গেলে কোনো দুঃখ ওনার মনে উৎপন্ন হয় না, হবে না। আর যিনি এটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, উনি অনেক দুঃখ পাবেন। এটা হচ্ছে যে সাধারণ মানুষ। আর জাদু সম্পর্কে যিনি বুঝেন, ইনি অসাধারণ মানুষ, অর্থাৎ অরহত আর কি। আমাদের নামরূপীয় সমস্ত কার্যক্রম সম্পর্কে অরহতগণ খুব বিশুদ্ধভাবে তারা জানেন। আর আমরা এটা সম্পর্কে কিছু জানি না, এই জন্য আমাদের কষ্ট লাগে, ব্যথা লাগে। আর ওরা জানে, এটা হবে স্বাভাবিক। এটাই। এই লাইনগুলো আবার একটু পড়লে আর একটু ক্লিয়ার হবে সৈক্য থেকে। কোথায় পড়বো? বই থেকে নাকি অ্যাপস থেকে? এই যে কোনো জায়গা থেকে পড়েন। আচ্ছা, দর্শন করিয়া পরিত্যাগ করাও অনুচিত, আর ভাবনা করিয়া পরিত্যাগ করাও অনুচিত। দর্শন করিয়া পরিত্যাগ করিবার হেতু যুক্ত নহে, আর ভাবনা করিয়া পরিত্যাগ করিবার হেতুযুক্ত নহে। সঞ্চয়শীলও নহে, অপচয়গামী বা পুনর্জন্ম বাতিলকারীও নহে। শোকগণের আশ্রয়স্বরূপ কামবচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে। এই সৈক্য দোনোটা দিয়ে ইয়ে করে ফেলেছে। হ্যাঁ, সৈক্য দিয়ে, অর্থাৎ যারা অরহত হন নাই, আর যারা অরহত তাহাদের আশ্রয় স্বরূপ। আচ্ছা, এখানে কি দিছে বলতে? এখানে আমার দিছে, এখানে সৈক্য নয়, অসৈক্য নয়, সামান্য, অর্থাৎ পারিত্থান, কামবচর, না রূপাবচর, না অরূপাবচর অন্তর্ভুক্ত, পারিয়া পান্নান অনন্তর্ভুক্ত নয়, অনিশ্চিত, আশ্রয় স্বরূপ কামবচর প্রতিপন্ন বা কামভূমির অন্তর্গত নহে, রূপবচর প্রতিপন্ন বা রূপবচর ভূমির অন্তর্গত নহে, অরূপবচর প্রতিপন্ন বা অরূপবচর ভূমির অন্তর্গত নহে, অপ্রতিপন্ন অন্তর্গতও নহে, অনির্দিষ্ট বা অনিয়মিত মুক্তির পথে নিয়া যায় না। উৎপন্ন 6 প্রকার বিজ্ঞান দ্বারা অনিত্য, জরা বা বার্ধক্য ভূত বলিয়া বিজ্ঞাপিত করিয়া থাকে। এই রূপে এক প্রকারে রূপ সংগ্রহ হইয়া থাকে। সৈক্য দুজনের মতে অশক্যর হইলে এটা ঠিকই ছিল, কথাটা পুরা মিলে যাইতে পুরাটা। তবে সৈক্যগণের বেলাও মিলে, যেহেতু তারা নির্বাণকে তো প্রাথমিকভাবে তো তারা দর্শন করেছেন। নির্বাণ বলতে নামরূপের যথাস্বরূপ
যথাদর্শন তাদের হয়েছে কিছু মাত্রায় হইলেও, মানে এর নাম রূপ পরিচিত জ্ঞানটা হবে আর কি মানতে। হ্যাঁ হয়েছে। সুতরাং যেহেতু হয়েছে সেহেতু এই রূপ সম্পর্কে তারা কামলোকীয়, রূপলোকীয়, অরূপলোকীয় কোনো লোকের মতো করেও তারা এটাকে আর কোনো লোকেই এটা শাশ্বত বা নিত্য এমন ভাবনা চিন্তা তাদের মধ্যে আর নাই। এটাই বোঝানো হচ্ছে। সুকুমার বাবু কি বলেন এখানে? বুঝছেন কিছু এখানে? এভাবে তো বানতে ঠিক আছে তো, ঠিক আছে তে এখন আমরা তো এটার মধ্যে রেখে দিয়েছিলাম মনে হয় কি শিক্ষার মধ্যে অশিক্ষ হলে পুরোটা এই ঠিক আছে তো। অশিক্ষ হইলে পুরোটা মিলে, হ্যাঁ শৈক্যটা আংশিক মিলে আংশিক মিলবে না, কারণ এটা শৈক্যগণে চিত্তের দিক দিয়ে হলে মিলবে আর কি বানতে যদি হ্যাঁ চিত্তকে শৈক্যগণে তো, কারণ এটা এখনো যায়নি, ওনাদের সমাপ্ত হয়নি বলেই না। ওনারা দেবলোকে ব্রহ্মলোকে আবারও জন্মগ্রহণ করেন তারা। হ্যাঁ ব্রহ্মলোকে। হ্যাঁ তো ওটা তো তাদের রয়ে গেছে, আছে। আচ্ছা যাই হোক, সেখানে এতক্ষণ সময় ক্ষেপণ করে লাভ নেই। এরপরেরটা উপাসক বুঝছেন এগুলো, এই কথাটা কি? বানতে প্রথমগুলো ঠিক ছিল, এখন লাস্টে এখানে এটা এখানে হচ্ছে যে এটা আমাদের আমার দেওয়া রূপ হচ্ছে না। সম্পর্কে আমাদের যে চেতনা, আমাদের যে ধারণা, এগুলো ক্রমান্বয়ে আসলো, আসার পরে যে এর পরবর্তীতে প্রথম ধ্যানিক দিয়ে শুধু বোঝানো হয়েছে, প্রথম ধ্যান চিত্ত দিয়ে। ওই ধ্যান চিত্তগুলো সম্পূর্ণ এটা চিত্তের হিসাব, রূপের সঙ্গে এটার কোনো সম্পর্ক যুক্তিতা নাই, এটা বোঝানো হয়েছে। এর পরবর্তীতে গিয়ে এখানে অরহৎগণের কাছে এই দেহের অস্তিত্ব কিরকম, শুধু অরহৎ দিলে এটা ঠিক ছিল, কথাটা বরাবর মিলেছে, কিন্তু ওই শ্রুতাপত্তি থেকে অরহৎ মার্গ পর্যন্ত এই বিষয়টাও এখানে এনে ফেলার কারণে আর এক রকম এখানে বলতে আমার কাছে ভেজালটা বলতে এখানে কাম বছর রূপ বছর এগুলো নিয়ে আসছে, সে কারণে এগুলো বোঝেন নাই না? না, এগুলো নিয়ে আসার কারণে আমি মিলাতে পারতেছি না বলতে। এগুলো হচ্ছে যে অর্থাৎ অরহতদের কাছে এই রূপ কামবচরের দিক থেকে চিন্তা করলেও ওনারা এটা নয়, এটা সেটাও তাদের চোখে এটা ভুল। রূপবচরের দিক থেকে চিন্তা করলেও সেটাও ভুল, অরূপবচরের পক্ষ থেকে চিন্তা করলেও সেটাও তাদের কাছে ভুল। বুঝছেন? কোনোটাই তাদের কাছে কি নয়, সঠিক নয় বা যথাযথ নয়। এটা আমরা তো সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, এতটুকুতে আপনার বোঝার কথা বিষয়টা। উপাসিকা বুঝছেন না? উপাসিকা আছে? আচ্ছা বলতে আমি ভালো করে বুঝিনি। না, আমি বলতেছি বলতে কাগজ রূপ বছর এগুলো তো চিত্ত ছাড়া এগুলো আসবে না মোটেও। হ্যাঁ ঠিক আছে বুঝলাম, অরোধ করলে এটা কামবচর থেকে উৎপন্ন হবে। কামবচরের যে শিক্ষাটা কামবচর, এটা ওনার তো কামবচর চিত্তই নাই, ওনার কামবচর ভাবে এই দেহকে দেখার আর কোনো মানি আছে? না তো নাই, সেটাই তো বলছি। এখন এবং রূপবচর চিত্তই নাই ওনার, রূপবচর ভাবে দেহকে দেখার আর কোনো উপায় আছে? নাই। অরূপবচর ভাবেও দেহকে দেখার কোনো উপায় নাই, কোনোভাবেও এই তিন ভাবের কোনোভাবেও তিনি দেখেন না। উনি লোকোত্তর পর্যায়ে লোকোত্তর চিত্তে এই দেহকে তিনি দেখেন। তবে এই দেখার মধ্যে চার পর্যায়ের ব্যক্তিদের চার রকম হবে। যারা শৈক্য হয়ে গেছেন তাদের মানে অরহৎগণের বেলায় এটা আলাদা হবে,
এবং এর পরবর্তীতে ক্রমান্বয়ে দেহকে দেখার দৃষ্টিভঙ্গি ক্রমান্বয়ে আলাদা হবে। যেমন আমাদের বেশ কম আছে না, আমরা যখন এই গ্রন্থ যখন আমরা অধ্যয়ন করি নাই তখন আমাদের দেহের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এবং এটা গবেষণা করার পরে আলোচনা করার পরে এখন আমাদের দেহের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন, অনেক পরিবর্তন আছে না? আছে নাকি নাই? অবশ্যই আছে। হ্যাঁ, আগের মতো তো আমরা দেহের প্রতি ওই দৃষ্টি উৎপন্ন আর করতে পারি না। আগের একদম সাধারণ জনের মতো করে ওই দৃষ্টি উৎপন্ন হয় কি? হ্যাঁ, যাদের মোটামুটি এই রূপ অধ্যায় সম্পর্কে মোটামুটি জ্ঞান উৎপন্ন যাদের হয়েছে, তাদের আগের দৃষ্টিকোণ এখন বর্তমান দৃষ্টিকোণ অনেক ব্যবধান। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু এই বিষয়টা চিত্তের সাথে সংযুক্ত, এই বিষয়টা না হলেও চলতো, সেটা বলতে চাচ্ছিলাম। আমি না হলে চলতো এরকম না বিষয়টা, অর্থাৎ আপনি যখন অরহত হয়ে যাচ্ছেন তখনও তো আপনার কাছে এই রূপ তো আছে এবং রূপের সঙ্গে সম্পূর্ণভাবে আপনি সংশ্লিষ্টতা আছে। অরহত হলেও তো রূপে থাকবে, অবশ্যই থাকবে। থাকলে তখন আপনার এই রূপ নিয়ে আপনার কি চেতনা, মানে এই অরহতগণ এই রূপকে তখন কিভাবে তারা দেখতেছেন, এবং শ্রোতাপত্তি মার্গলাভীরা কিভাবে দেখতেছেন, শ্রোতাপত্তি ফললাভীরা কিভাবে দেখতেছেন, সক্রিয়তাগামী মার্গলাভীরা কিভাবে দেখতেছেন, এভাবে ক্রমান্বয়ে গেছে বিষয়টা। পুরো ইয়ে করা হয় নাই, হয়তো ইয়ের মধ্যে করা হবে, ধর্মসঙ্গিনীর অট্টকথাতে হয়তো এটা বিস্তারিত হয়তো থাকতে পারে, অথবা এটা তো আমরা মাতিকে বলতেছি যে আমরা যেমন সিটি স্ক্যান করলে পুরো শরীরটা যেমন ডাক্তারে দেখে পুরোপুরি, ওরকমই না, মানে যারা অরহত প্রাপ্ত হয়েছে তারা পুরো সবগুলো সম্পর্কে বুঝে জানে, শূন্যতা বুঝে। ওইটা আপনি একবার বলছিলেন, মানে ওরা কোনো কাজ করলেও ওইটা ভবিষ্যৎ মানে জমা হবে না পরবর্তীতে ইয়ার জন্য। ওনাদের ওইটা অনিত্যতা বা ওনারা সবগুলো জানে বলে ওইটা আর ভবিষ্যতের জন্য জমা হয় না, কাজ করে ঠিক আছে, ওইটা ক্রিয়া ইয়া হয় না, ওইটা না মানতে। ঠিক আছে উপাসক, এর পরের লাইনগুলো এটাতে মোটামুটি উপাসিকা এখন বুঝছেন কি এই জায়গাগুলো? উপাসিকা একটু করে ব্যস্ত আছে বলতে। আপনি বুঝছেন এমনি? হ্যাঁ বানতে বুঝছি বানতে, কিন্তু আমি বিষয়টাকে অন্যভাবে করছিলাম আর কি, সে কারণে। আপনার যেটা মোটিভ এটা করেন, আমরা আবার যদি বুঝে যাই ওখান থেকে অন্য কিছু। এমনি আমরা যেটা বুঝছি এটাকে আপনাকে করতে পারলাম, শেয়ার করতে পারলাম। হ্যাঁ বানতে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বুঝছি বানতে। আপনারটা বলেন, আপনার যেটা উপলব্ধি। আমি যেটা বলতে চাচ্ছি এখন অরহত হতে গিয়ে, এখানে অরহত হলে ওনাদের এখানে নিচে আবার লিখে দিচ্ছি কি অরূপাবচর প্রতিপন্ন বা অরূপভূমির অন্তর্গত নহে, আর অপ্রতিপন্ন বা অনন্তর্গতও নহে, অনির্দিষ্ট বা অনিয়মিত মুক্তির পথে নিয়ে যায় না। আর বলা হচ্ছে কি উৎপন্ন 6 প্রকার বিজ্ঞান দ্বারা অনিত্য যারা বা পার্থক্য বিভূত করিয়া বিজ্ঞাপিত করিয়া থাকে, এই রূপে এক প্রকার রূপ সংগ্রহ হইয়া থাকে। হ্যাঁ, লাস্টে মধ্যে আপনার এই বিষয়টা দেওয়ার কারণে ওই বিষয়টা ক্লিয়ার করছে ওনারা, উৎপন্ন 6 প্রকার বিজ্ঞান দ্বারা। এখানে যে ওই রূপের যে অনিত্য দুঃখ অনাত্মার বিষয়টা এখানে উল্লেখ করেছে আর কি, ওইটা না হলে তো আর এটা আসতো না। এখন পুরো বুঝছেন না? হ্যাঁ বানতে, এটা এতক্ষণ আমরা যা আলোচনা করতে চাইছি এখন পুরো জিনিসটা খোলসা হয়েছে না? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ বানতে মোটামুটি আছে। আমি ওইটা পরে আবার করলাম যে না ঠিক আছে, ওইটা না হলে এটা ক্লিয়ার হতো না, এন্ডিং আসতো না। তবে আমরা তাতেও অতটাও মানে নয়, অতটাও মানে প্রেত না বিষয় ওই লেখার প্রতি, কারণ হচ্ছে যে শুধুমাত্র একদম ফাইনালি অরহত যদি বলতো, অরহতের সঙ্গে মানে পুরো বিষয়টা যাচ্ছে, কিন্তু সৈক্য অসৈক্য দুইটাই মিস করে ফেলাতে এই পুরো যেতে পারতেছে না আর কি।
যা হোক, এখন হচ্ছে দিক, দুই প্রকারের রূপ সংগ্রহ। ওইখানে বলা হচ্ছে এই হচ্ছে এক প্রকারের রূপ সংগ্রহ, ওইটা এক ধরনের রূপ সংগ্রহ। এখন দিকের মধ্যে আসছে, আমি কি বলতে বই থেকে পড়বো নাকি অ্যাপস থেকে পড়বো? এমনি তো হিসাব মতো দুটোটা পড়া দরকার, দুইবার রিপিট করা দরকার। আচ্ছা, কারণ অ্যাপস মনে হচ্ছে অনেক বিস্তারিত লেখা আছে, বোঝা যায় মতো করে, সরি বইতে তো অ্যাপসে এরকম নাই মনে হয়। আচ্ছা, একটু করে অ্যাপসে পড়ি, তারপর হয়তো বোঝা যাবে। দুই প্রকার রূপ সংগ্রহ, এটা বলা হচ্ছে মহাভূত হতে উৎপন্ন অর্থাৎ উপাদা রূপ আছে, মহাভূত হতে উৎপন্ন নয় এমন রূপও আছে। এগুলো আমাদের সুকুমার বাবুর কাছে মুখস্থ আছে তো। ভূত উৎপন্ন রূপ আর ভূত অনুৎপন্ন রূপ, এগুলো আলাদা করে আমরা পাইছিলাম না? না, আমার আলাদা করার চিন্তা করছিলাম যে, কিন্তু করতে কিন্তু পারি করা নাই হয় তো। নাই না? ও আচ্ছা, যাই হোক, ভূত উৎপন্ন রূপগুলো বলেন একটু। আর ভূত উৎপন্ন রূপ বাদ দিয়ে যেগুলো থাকবে এগুলো হচ্ছে সবগুলো ভূত উৎপন্ন নয় এমন। হ্যাঁ, এগুলো একটুবার ইয়ে করলে আবার একটু পড়লে সবার অভিজ্ঞতাটাও হবে। বলেন, ভূত উৎপন্ন রূপগুলো বলেন। ভূত উৎপন্ন রূপ তো তাও তো আমি ইয়া করছিলাম। না, এটা তো আছে, এটা লেখা আছে, ভূত উৎপন্ন রূপগুলো তো লেখা আছে। চারি মহাভূত এগুলো নাই না? উৎপন্ন বর্ণ চারি গন্ধ শব্দ মহাভূত রস থেকে ওজো। যা যা কিছু উৎপন্ন এগুলোকে ভূত উৎপন্ন বর্ণ, বলা হচ্ছে। হ্যাঁ, বর্ণ গন্ধ শব্দ রস ওজো, এগুলো তো অষ্টকলা। অষ্টকলা, সাথে জীবজন্তু। অর্থাৎ এই যে চক্ষু, এটা ভূত উৎপন্ন রূপ। হ্যাঁ, প্রসাদ রূপ, পঞ্চপ্রসাদ রূপে। পঞ্চপ্রসাদ, তারপরে গোচর রূপ, এগুলো সব ভূত উৎপন্ন না? যেগুলো যেগুলো হ্যাঁ। পড়ে যান না আপনি, 28 প্রকার রূপগুলো পড়ে যান, তারপরে চারি মহাভূত রূপ অর্থাৎ চারটা। তো পরে প্রসাদ রূপ হচ্ছে যে 5টা। তারপরে গোচর রূপ হচ্ছে যে 4টা। এখানে আসবো, যেগুলো আছে এগুলো পাট পাট আলাদা করে পড়ে ফেলেন। গোচর রূপ জানেন আমরা, রূপ শব্দ গন্ধ রস 4টা। বাপ রূপ হচ্ছে যে 2টা, এগুলো তো বুদ্ধিপূর্ণ রূপ না? স্ত্রী বা পুরুষ বাপ। হৃদয় রূপ একটা, হৃদয় বাস্তু, এটা বুদ্ধিপূর্ণ রূপ। জীবিত রূপ একটা, জীবিত ইন্দ্রিয়, এটা বুদ্ধিপূর্ণ রূপ। আহার রূপ একটা, কবলিখিত আহার, এটা বুদ্ধিপূর্ণ রূপ। তাহলে আকাশ তো পরিচ্ছেদ রূপ আনতে, পরিচ্ছেদ রূপ তো বুদ্ধিপূর্ণ রূপ না আনতে। বুদ্ধিপূর্ণ রূপ, হ্যাঁ, বুদ্ধিপূর্ণ রূপ, পরিচ্ছেদ রূপ, আকাশ রূপ, আকাশ ধাতু। আচ্ছা, বিজ্ঞপ্তি রূপ, কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এই নয়, এটা তো এটা না, এটা বুদ্ধিপূর্ণ, এটা নয়। লাস্টে 4টা মানে তাতে যে লাস্টে 3টা আর কি। তারপর আরেকটা হচ্ছে যে বিকার রূপ, বিকার রূপ 3টা, লঘুতা, মৃদুতা, কমলতা, এটা বুদ্ধিপূর্ণ রূপ নয়। তারপর হচ্ছে যে লক্ষণ রূপ, লক্ষণ রূপ হচ্ছে যে উপচয়, সন্ততি, জড়তা, জড়তা, অনিত্যতা, এগুলো বুদ্ধিপূর্ণ রূপ নয়। তাইলে 3টা, 3.5, 7টা, 8, 9টা, 9টা বাদ দিয়ে 21টা, না 9টা বাদ দিয়ে 9টা আর 19টা, আর 19টা। এগুলো পেয়েছিলাম আমরা আলাদা করে কোথায়? আচ্ছা, আমাদের এখানে কি দিছে একটু পরে দেখি। আপনার পাইছিলাম, যার লেখা হয় না বাংলা, আমি এই সময় বাতে অ্যাপসে দিছে, একটু করে এখান থেকে পরিমাণ এখানে কি আছে। এখানে বলা হচ্ছে কি গৃহীত উপাদিন্যাং রূপ আছে, অগৃহীত অনুপাদিন্যাং রূপ আছে। আচ্ছা, এখানে বলছে গৃহীত ও উপাদানের উপযোগী রূপ আছে,
গৃহীত ও উপাদানের উপযোগী নয় এমন রূপ আছে। তো বলা হচ্ছে স্বনিদর্শন রূপ আছে, অনিদর্শন রূপ আছে। স্বনিদর্শন মানে কি? মানে দেখা যায় যেগুলো, অনিদর্শন মানে দেখা যায় না যেগুলো। ও আচ্ছা, এটা তারপরে আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে। তারপর সপ্রতীক রূপ আছে, অপ্রতীক রূপ আছে। সপ্রতীক, প্রতীক কি? প্রতীক তো বলতে এমনি এটা কি বলা হয়, হরণ করেন, প্রতিহত করেন, ধ্বংস করেন। তো সপ্রতীক, অপ্রতীক, সপ্রতীক, প্রতীক মানে হরণ করা, এটা সপ্রতীক বলা হচ্ছে। প্রতীক আছে ওদের, প্রতীকের সাথে প্রতীক রূপ আছে। প্রতীক রূপ, সব প্রতীক রূপ আছে, অপ্রতীক রূপ আছে। প্রতীক রূপ বলতে কায়ের দ্বারা, বাক্যের দ্বারা এগুলো হবে আর কি। কায়ের দ্বারা বিজ্ঞপ্তি, কায় বিজ্ঞপ্তি যখন চিত্ত যখন ক্রোধান্বিত হয় তখন সপ্রতীক রূপ। অপ্রতীক রূপ বলতে তখন কি বলবেন? যেগুলো এই প্রতীক সংশ্লিষ্ট করা যায় না, যেমন যে কোনো বিষয় প্যাকেট, এটা তো আপনি প্রতীক যুক্ত করতে পারবেন না, এটাতে প্রতীক যুক্ত হয় না। যেখানে প্রতীক যুক্ত হয় এগুলো সব প্রতীক রূপ, যেখানে প্রতীক যুক্ত হয় না অপ্রতীক রূপ। এভাবে ক্রোধ যুক্ত হতে পারে, ক্রোধ যুক্ত হতে পারে না, এভাবে। হ্যাঁ, বাট এটা কি, যখন আমাদের ক্রোধ উৎপন্ন হয় তখন আমাদের রূপের যে পরিবর্তন হয়, তাই না? আর যখন চিত্ত শান্ত থাকে তখন রূপটাও শান্ত থাকে, ওই রকমই হবে মনে হয় কিছু। যাও আমরা সামনে অগ্রসর হই। অর্থাৎ এমনি নরমাল মাটির দলা একটা, এটা কোনো ক্রোধ না উৎপন্ন করতে পারে না। হ্যাঁ, উৎপন্ন করতে পারে না। উৎপন্ন হওয়ার এখানে আপনি যতই চিত্ত দ্বারা ইয়ে করবেন না কেন, এটা ক্রোধান্বিত হয় না, ওটাই। আচ্ছা, যাই হোক, এটা নামরূপ বিষয় আসলে তখন হবে যে মাত্রা। হ্যাঁ। তারপর হচ্ছে ইন্দ্রিয় রূপ আছে, না ইন্দ্রিয় রূপ আছে। এটা তো জানি আমরা। ইন্দ্রিয় রূপ, মহাভূত রূপ আছে, না মহাভূত রূপ আছে। হ্যাঁ, মহাভূত রূপ আছে, মহাভূত রূপ আছে, না মহাভূত রূপ আছে। এটা তো আগে ছিল কথাটা, আবার দ্বিতীয়বার আসছে যে উপাদিন্য রূপ, অনুপাদিন্য রূপ, একই কথা তো। না, ওটা তো প্রথমেই দিচ্ছে, এটা তো পরে আবার একটা একটা করে সিল দিচ্ছে। এটা তো উদাহরণ দিয়ে আপনারা এই করছিল যে হেডলাইনে। তারপরে তাহলে বিজ্ঞপ্তি রূপ আছে, না বিজ্ঞপ্তি রূপ আছে। চিত্ত সমুত্থান রূপ আছে, না চিত্ত সমুত্থান রূপ আছে। আবার হচ্ছে চিত্তের সহগামী রূপ আছে, চিত্তের সহগামী নয় রূপ আছে। চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল রূপ আছে, চিত্ত অনুযায়ী পরিবর্তনশীল নয় রূপ আছে। তাহলে এগুলোর সাথে কোনগুলো আছে যে বলতে, এগুলো আমরা যেগুলো দেহ রিলেটেড, এগুলো চিত্ত সঙ্গে সংশ্লিষ্ট, এগুলো পরিবর্তিত হচ্ছে। আর যেগুলো এই টেবিলটা তো পরিবর্তিত হচ্ছে না, এটাও রূপ না। হ্যাঁ, বাতে এই যে একটু আগে আমরা বললাম না অপ্রতীক সপ্রতীক, এখানে এগুলোর মাধ্যমে আসবে আর কিটা একই সেম। আভ্যন্তরীণ রূপ আছে, বাহ্যিক রূপ আছে, স্থূল রূপ আছে, সূক্ষ্ম রূপ আছে। দেহ এগুলো আভ্যন্তরীণ, বাহ্যিক যেগুলো আমরা দেখতেছি বাহ্যিক। হ্যাঁ হ্যাঁ, স্থূল রূপ আছে, সূক্ষ্ম রূপ আছে, দূর রূপ আছে, নিকট রূপ আছে। দূরের রূপ, নিকটের রূপ আছে। তারপর হচ্ছে চক্ষুর সংস্পর্শের বাস্তু রূপ আছে। এখানে বাস্তু হচ্ছে বসতি স্থান। হ্যাঁ, চক্ষুর সংস্পর্শের বাস্তু নয় এমন রূপ আছে। চক্ষুর সংস্পর্শ হতে জাত বেদনার, চক্ষুর সংস্পর্শ হতে জাত বেদনার
সংজ্ঞার চেতনার। চক্ষু বিজ্ঞানের বাস্তু রূপ আছে, চক্ষু বিজ্ঞানের বাস্তু নয় এমন রূপ আছে। এটা তো সহজ হয়ে গেছে, একটা বোঝাতে না, সব একই 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 বানতে। হ্যাঁ, কর্ণ সংস্পর্শের বাস্তু, নাসিকা সংস্পর্শের বাস্তু, জিহ্বা সংস্পর্শের বাস্তু, কায় সংস্পর্শের বাস্তু রূপ আছে। কায় সংস্পর্শের বাস্তু নয় এমন রূপ আছে। কায় সংস্পর্শ হতে জাত বেদনার, সংজ্ঞার চেতনার। কায় বিজ্ঞানের বাস্তু রূপ আছে, কায় বিজ্ঞানের বাস্তু নয় এমন রূপ আছে। মাত্র এগুলো আমরা কালকে মনে হয় আলোচনা করা ভালো হবে, একটু বিস্তারিত করে। আজকে টাইম শেষ হয়ে গেছে, কারণ এইগুলো একটু গুরুত্বপূর্ণ, হয়তো আমরা সবাই জানি, তারপরেও আলোচনা করলে যাদের একটু ইয়ে নাই তার জন্য ভালো হবে বলতে। মূল জায়গাটা হচ্ছে যে আমরা কালকে যেগুলো আলোচনা করছি এগুলো, আর এটা এখন যেগুলো পড়তেছি আরো বিভাজন করা, এদিকে দেখলেও এরকম, এদিকে দেখলেও এরকম, কোনো দিকে দেখেই আপনি এটাকে যাতে ইয়ে করতে না পারেন, যাতে আপনার চোখে সবকিছু বিভাজিত দেখা যায়, যে ডাইনে দেখলেও বিভাজিত, বাঁয়ে দেখলেও বিভাজিত, সামনে দেখলেও বিভাজিত, পিছনে দেখলেও বিভাজিত, কোনো দিকেই সংযোজিত নাই, সবকিছু বিভাজিত দেখতে পাওয়ার জন্য, এইভাবে বিশ্লেষণ করার কারণ। যাই হোক, আমাদের উপাসিকা আরিয়া বড়ুয়া, ওনার পরলোকগত জ্ঞাতিগণকে উপলক্ষ করে এবং ওনার জীবিত জ্ঞাতিগণের সর্ববিধ জয়মঙ্গল কামনায় আমার জন্য চারি প্রত্যয় বাবদে আজকে দান পাঠিয়েছেন। তো আসলে উপাসিকারা আমাদের অনেক কল্যাণ মিত্র। এখানে যারা আমরা একে অপরে প্রত্যেকের সহায়ক, যদিও বা বলি আমরা যে কোনো এক একজনের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু প্রক্ষান্তরে কিন্তু সকলের ভূমিকা আমাদের কারো থেকে কারো কম নয়, প্রত্যেকে আমরা একে অপরের পরিপূরক, এবং উপাসিকারা এসেও আমাদেরকে পরিপূর্ণতা দান করেছেন সেই দৃষ্টিকোণ থেকেও। আবার আজকে উনি আমাকে বিশেষ করে চারি প্রত্যয় বাবদে দান করে, এটা আপনাদের দানগুলো আসলে অত্যন্ত আনন্দের এবং প্রীতির, এই জন্যই যে আমি এটা ইন্ডিয়া থাকতেও খুব বিশ্বাস করতাম, বাংলাদেশ থাকতেও খুব বিশ্বাস করতাম যে শ্রদ্ধায় প্রণোদিত হয়ে দান করা এবং ওই দান গ্রহণ করা এবং ওই দান যখন ভোজন করা হয় তখনের একটা দৃষ্টিভঙ্গি, এটা সম্পূর্ণ একটা আলাদা থাকে। এটা ভিক্ষু জীবনের জন্য অনেক একটা উপাধি একটা ব্যাপার হয়। যাই হোক, এগুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো উপাসিকার সর্ববিধ জয়মঙ্গল কামনা করছি এবং পরলোকগত সকল জ্ঞাতিগণেরও পারলৌকিক সদ্গতি কামনা করছি, এবং উপাসিকা দীর্ঘদিন নিরুকভাবে নিরুপদ্রবে অবস্থান করে আমাদের সঙ্গে যাতে এভাবে পুরো ত্রিপিটক যেন চর্চা করতে পারেন, এরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ ব্যক্ত করছি, আশীর্বাদ প্রদান করছি। আমরা ক্লাসের পক্ষ থেকেও সকলে ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করার প্রেক্ষিতে যে পুণ্যরাশি সঞ্চিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই।
এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু বন্দামি পান্তি দ্বারাতেন কথাং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে পান্তি দ্বিতীয়ম্পি বন্দামি পান্তি দ্বারাতেন কথাং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে পান্তি তৃতীয়ং বন্দামি পান্তি দ্বারাতেন কথাং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে পান্তি। साधु अभिवादनशीलच्च नित्यं वड्डपचैनुच्चत्तरो धम्म वर्धन्ति आयुर्वन्नो सुखं बलं आयुर्रोगसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बाणसम्पत्ति इमेना ते समिज्जतु ते। साधु